আমরা আছি মাগুরার টিকিরির সরিষা মাঠে একটা মৌখামারে। তো আমরা কথা বলছি মৌমাছি নিয়ে। মৌমাছি সামাজিক, অর্থনৈতিক, উপকারী পতঙ্গ। মৌমাছি সমাজবদ্ধভাবে বাস করে, এই জন্য একে সামাজিক বলা হয়। অর্থনৈতিক, মৌমাছির কাছ থেকে আমরা মধু পাই, মম পাই, রয়্যাল জেলি পাই, বিবেনাম ফর্মিক অ্যাসিড পাই এবং পরাগায়নের মাধ্যমে ফসল বৃদ্ধি হয়। আর উপকারী, যেহেতু পরাগায়নের মাধ্যমে ফসল বৃদ্ধি হচ্ছে, আমরা জানি যে মৌমাছিরা যেখানে যায় কৃষি ফলন বেড়ে যায়। মৌমাছি উদ্ভিদকে সাহায্য করে, উদ্ভিদ মৌমাছিকে সাহায্য করে, মানুষ উভয়েরই ফল ভোগ করে। আমরা ফল, ফসল, সবজি খাই, পাশাপাশি আমরা মধুও খাই। মৌমাছিটা এত উপকারী একটা পতঙ্গ যার কাছ থেকে অনেক কিছু পেয়ে থাকি আমরা, এবং মৌমাছিকে বেস্ট পোলেন এজেন্ট বলা হয়। মৌমাছির কাজ হলো পরাগায়নের মাধ্যমে এরা ফসলটা বৃদ্ধি করে থাকে, এবং মৌমাছিকে বেস্ট পোলেন এজেন্ট বলা হয় কারণ মৌমাছি যে জাতীয় ফুল থেকে তারা পোলেন সংগ্রহ করে, ওই মৌমাছিটা ওই ফুল থেকে পোলেনই সংগ্রহ করে থাকে। আর যার কাজ হলো নেকটার সংগ্রহ করা, তার কাজ হলো নেকটারই সংগ্রহ করে থাকে। মৌমাছির পা হলো 6টা, 2টা পায়ের মধ্যে আছে পোলেন ব্রাশ, মাঝখানে আছে স্পার এবং পিছনের পায়ে আছে পোলেন বাস্কেট। এই পোলেন ব্রাশের মাধ্যমে পোলেন বাস্কেটে করে তারা পোলেন বাক্সে জমা করে, এবং ওরা ফুল থেকে নেকটার সংগ্রহ করে, নেকটার পোলেন মিশ্রিত করে এরা তৈরি করে মৌ রুটি বা বি ব্রেড, মৌ রুটি। এই মৌ রুটি খেয়ে মৌমাছিরা জীবন ধারণ করে। এই যে মৌ রুটি তারা খেলো এবং ফুল থেকে নেকটার নিয়ে আসলো, এটা ডাইলেশনের মাধ্যমে মৌমাছিরা মধুতে রূপান্তর করে। প্রথম যখন মৌমাছিরা ফুল থেকে মধু নিয়ে আসে, নেকটারটা নিয়ে আসে, ওটার 80% থাকে হলো ওই নেকটার, পানি আর অন্য উপাদান বাকিটা। এটা এক সময় দেখা গেল এরা ডাইলেশনের মাধ্যমে তারা তাদের যে লিভারে রাখতেছে, ওইটা আবার যখন বের করে দিচ্ছে, এইভাবে উদর থেকে বের করা এক মৌমাছি থেকে আরেক মৌমাছি, এরকম যখন নেওয়ার ফলে এইটা তারা ডাইলেশনের মাধ্যমে 80% যখন অন্যান্য উপাদান এবং 20% পানি যখন হয়, তখন তারা মধুতে রূপান্তর হয় এবং কেপিং করে ফেলে। এবং এই জন্য আমরা বলি যে মৌমাছির মধুর যে গ্রেড 18 থেকে 20, এটা হলো এ গ্রেডের মধু যখন কেপিং করে। তো আমরা আসছি যে মৌখামারে, আমরা একটু আগেই দেখলাম যে চতুর্দিক দিয়ে ফুল আর ফুল। এই যে মৌমাছির খামারে মৌমাছিগুলো বিভিন্ন ফুলে বিচরণ করতেছে, এই দিনের বেলা মৌমাছিগুলো বিচরণ করে, যার ফলে অনেক সময় অনেক চাষি তারা অজ্ঞতার কারণে ভুল বুঝে, যেটা প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়ভাবে অতিমাত্রায় তারা কীটনাশক প্রয়োগ করতেছে, এবং কীটনাশক প্রয়োগ করার ফলে অনেক মৌমাছি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, মাঠেই মারা যাচ্ছে এবং বাক্সের কাছেও অনেক মৌমাছি মারা যাচ্ছে। এইরকম আমরা একটু আগেই একটা মাঠে দেখলাম যে কৃষকের সাথে কথা বললাম, সে দিচ্ছে বিষ, বলতেছে ভিটামিন দিচ্ছে। থিওবিড শুনলাম এই প্রথম যে থিওবিড নাকি ভিটামিন। তাকে যারা বিক্রেতারা যেভাবে উদ্বুদ্ধ করে, যেভাবে তাদেরকে বলে, সেইভাবে তারা দিয়ে থাকে। যদি থিওবিড তারা না দিত তাও কিন্তু ফসল ভালো হতো। কারণ ফসল ভালো হবে কি করে? যদি জমির প্রাণ ভালো থাকে, তার খাদ্যটা ভালো থাকে, তাহলে ফসলটা হবে এবং পরাগায়নের মাধ্যমে ফসল বেশি হবে। কিন্তু তার উল্টাটা হচ্ছে, কৃষক থিওবিডের মাধ্যমে এই যে আমাদের প্রাণবৈচিত্র্যটাকে তারা ধ্বংস করতেছে, মৌমাছিকে ধ্বংস করতেছে। প্রাকৃতিকভাবে এপিস ডরসেটাও ফুলে বিচরণ করতেছে, এই যে চাষ করতেছি এপিস মেলিফেরা, এইটাকেও ধ্বংস করতেছে। তো আমার কৃষি কর্মকর্তা যারা আছে বা কৃষক ভাইরা যারা আছে, তাদের কাছে অনুরোধ যে যদি আমাকে কীটনাশক স্প্রেই করতে হয়, তাহলে যাতে আমরা সন্ধ্যার সময় কীটনাশক স্প্রে করি নিয়ম অনুযায়ী। আমরা যাতে এখন কীটনাশক স্প্রে করার কোনো প্রয়োজন নাই, এই ফুল শেষ হওয়ার পর যখন ফল আসবে, তখন যাতে ফলটা ভালো থাকে, তখন যদি তারা কীটনাশক স্প্রে করে, তখন মৌমাছিও ভালো থাকবে এবং তাদের ফসলও ভালো থাকবে। এইটা হলো কৃষক ভাইদের জন্য অনুরোধ। এবং যারা সরকারি উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন,
তাদের কাছেও আমার দৃষ্টি আকর্ষণ করে বলছি, কৃষককে এই বিষয়ে একটু উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা, যাতে আমাদের এই প্রাকৃতিক সম্পদ ধ্বংস না হয়, আমাদের উদ্যোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, মধু উৎপাদনে যাতে ব্যাহত না হয়। এইটা আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করবেন, অনুপ্রাণিত করবেন, তাদের মোটিভেশন দিবেন, তারা যাতে কোনো অবস্থাতে দিনের বেলা যখন মৌমাছি বিচরণ করে তখন তারা যাতে কীটনাশক না দেয়। যদি তাদের একান্ত দিতেই হয়, তারা যাতে বিকালের সময় কীটনাশক স্প্রে করে। ধন্যবাদ।